कि आजाद होंगे हम, ये अपनी जमीन होगी, ये अपना आसमान होगा। शहीदों की चिट्ठा पर लगेंगे हर बार मेला, वतन पर मारने वाला का यही नाम ও নিশান होगा। শুভ সন্ধ্যা। আমি পাশারুল আলম এনবিটিভির পক্ষ থেকে সমস্ত অতিথি দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন। স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে এসেছি। আজ আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক। দেশকে স্বাধীন করার জন্য হাজার হাজার মায়ের বীর সন্তান নিজের জীবন বলিদান দিয়েছেন। তাদের বলিদানের ফল আজকের স্বাধীন ভারতবর্ষ। দেশকে স্বাধীন করার জন্য নরমপন্থী হোক কিংবা চরমপন্থী, কারো অবদান কম নয়। পাশাপাশি বেশ কিছু মানুষ সেদিন স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে ছিলেন। আজ শহীদে আজম ভগৎ সিং এর ১১৬তম জন্মদিন। ভারতবর্ষের ইতিহাসে জনা কয়েক সবার উপরে উল্লেখিত হয়ে থাকে। তাদের মধ্যে একজন অবশ্যই ভগৎ সিং। ১৯০৭ সালে পাঞ্জাবের এক স্বাধীনতা সংগ্রামে যুক্ত পরিবারে জন্মগ্রহণ করে অতি অল্প বয়সে তিনি যেভাবে ভারতবর্ষকে বুঝেছিলেন, বিশ্ব রাজনীতিকে বুঝেছিলেন এবং স্বাধীনতা সংগ্রামের সুনির্দিষ্ট পথ নির্মাণ করেছিলেন, তৎসঙ্গে ভারতীয় রাজনীতিতে রাজনৈতিক দল, যুব সংগঠন থেকে শুরু করে একাধিক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন এবং নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাই তিনি ভারতের মানুষের নয়নের মণি। ১৯২৬ সালে ভগৎ সিং নৌ যৌবন ভারত সভা, ভারতের যুব সমাজ প্রতিষ্ঠা করেন এবং হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনে যোগ দেন। পরে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের নামে পরিচিত। সে সময় তিনি বহু উপনিবেশ বিরোধী কর্মীদের সাথে দেখা করেন। ১৯২৮ সালের ডিসেম্বরে ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর সাথে ভারতীয় জাতীয়তাবাদী নেতা লালা রাজপুত রায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন এবং লাহোরে পুলিশ সুপার জেমস স্কটকে হত্যার পরিকল্পনা করেছিলেন। পরাধীন ভারতের অ্যাসেম্বলিতে বোমা বিস্ফোরণ করে ইংরেজ ও ভারতবাসীকে যে বার্তা তিনি দিতে চেয়েছিলেন তা তিনি সফল হয়েছিলেন। কিন্তু যে ভারতবর্ষের স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? আজকের রাজনীতি বা আজকের ভারতবর্ষ, ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের কল্পিত ভারতবর্ষ? এই প্রশ্ন আজ আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। তাই আজকে আমাদের টক শোর বিষয় আজকের রাজনীতি ও শহীদে আজম ভগৎ সিং। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, দলিত আন্দোলনের অন্যতম মুখ মাননীয় অরুণ মাঝি মহাশয়। অরুণ বাবু, আপনাকে স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট গবেষক, লেখক, রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক আজিজুল বিশ্বাস মহাশয়। আজিজুল সাহেব, আপনাকে স্বাগত। উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী, জন আন্দোলনের নেত্রী, রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব শ্রীমতী রূপা চক্রবর্তী খান মহাশয়া। রূপাদি, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন সিপিআইএমএল লিবারেশন দলের অন্যতম নেতৃত্ব মলয় তেওয়ারি মহাশয়। মলয় বাবুকেও স্বাগত। তিনি বাসে ফিরছেন বাড়িতে, এখনই তিনি জয়েন করবেন আমাদের সঙ্গে। প্রথমেই আবার আজিজুল সাহেবের কাছেই ফিরে আসি যে ভগৎ সিং এর প্রথমে আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে যে আজকে যেহেতু ভগৎ সিং এর জন্মদিন, আপনারা নিজেরাই কিভাবে ভগৎ সিংকে শ্রদ্ধা জানাবেন, এই জন্য প্রথমেই 4 মিনিট করে সবাইকে দিচ্ছি যে 4 মিনিট আপনারা ভগৎ সিংকে শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে অরুণ বাবু। ভগৎ সিং আমাদের কাছে স্বপ্নদ্রষ্টা। তিনি এই সমাজ ব্যবস্থাকে ভেঙে নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন।
আর সেই নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখাতে গিয়ে তিনি বারবার বলেছেন যে বিপ্লবের যে তরবারি, সেই তরবারিকে বারবার বুদ্ধির কাছে, চিন্তার কাছে প্রতিবার শানিত করতে হবে, তবে সেই তরবারি সব থেকে ধারালো হবে। আজকের দিনে সে কথা বলেই আমি আমার বৈপ্লবিক শ্রদ্ধা তাকে জানাচ্ছি এই জন্যে যে আজকে আমরা চিন্তা করতে ভুলে গেছি, আমরা ভাবতে ভুলে গেছি। আমাদের বুদ্ধি আজ এক জড়তায় পৌঁছেছে, যেখানে আমরা যাদেরকে দেখে স্বপ্ন দেখতাম, যেসব মানুষকে দেখে স্বপ্ন দেখতাম, তাদের সম্বন্ধে আমরা বিশেষ আলোচনা করি না। আজকে আবার নতুন করে যদি আমাদের এই দেশকে, আমাদের সমাজকে যদি নতুন করে গড়তে হয়, যদি একটা নতুন পরিবর্তন আনতে হয়, ভগৎ সিং আমাদের কাছে একটা আইডলগ। তার সেই আইডলগ, তিনি আমাদের যে চিন্তা জগতে পৌঁছে দিতে চান, একটা স্বপ্নের জগতে, সে স্বপ্নের জগৎটা কেবল স্বপ্ন দিয়ে গড়া নয়, সেটা বস্তুবাদী চিন্তা দিয়ে গড়া, সমাজবাদী চেতনা দিয়ে গড়া। তিনি অত্যন্ত কঠোর বস্তুবাদ এবং কঠোরভাবে তিনি বৈপ্লবিক চিন্তার অনুশীলন করেছেন। সেই অনুশীলনের মধ্য দিয়েই যদি আমরা এগোতে পারি, বৈপ্লবিক চিন্তার অনুশীলনের মধ্য দিয়ে যদি আমরা যুক্তিবাদ, যদি আমরা বস্তুবাদী চিন্তা, যদি আমরা সমস্ত যে ভুল ধ্যান ধারণা, যে অবৈজ্ঞানিক ধ্যান ধারণার বিরুদ্ধে লড়তে পারি, তাহলেই আজকে আমরা ভগৎ সিং এর প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবো। আমাদের আগামী প্রজন্মকে আমরা শিক্ষা দিতে পারবো, বা আমাদের আগামী প্রজন্মকে আমরা বলতে পারি যে আজকে নতুন করে ভগৎ সিংকে আমাদের দেখতে হবে নতুন আলোকে। ভগৎ সিং এর আজকে 115তম জন্মদিন। 100 বছর পরে আমরা দেখছি আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আছি। ভগৎ সিং এর স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে। তার আত্মত্যাগ, তার বলিদান, তার যে তিনি যে শহীদ হয়েছেন, তার যে রক্ত এই দেশের মাটিতে ঝরে পড়েছে, দেশকে সজীব করেছে, চিন্তার জগৎকে, তাকে নতুন করে আমাদেরকে ভাবতে হবে। এই বলে আমি আমার আন্তরিক গভীর বৈপ্লবিক শ্রদ্ধা জানাচ্ছি। নিবেদন ভগৎ সিং। শহীদে আজম বিপ্লবী ভগৎ সিং। আমরা তো বলি শহীদে আজম, এই আজম কথাটা মানেই হচ্ছে প্রধান, আর শহীদ তো বলার অপেক্ষা রাখেন। তাহলে আমরা যারা দেশের মুক্তির জন্য, পরাধীনতার শৃঙ্খল মুক্তির জন্য যে সমস্ত ভারত সন্তান তাদের জীবনকে আত্মাহুতি দিতে কুণ্ঠাবোধ করেননি, তাদের মধ্যে অগ্রগণ্য একজন ব্যক্তি, তিনি হচ্ছেন বিপ্লবী ভগৎ সিং। তার 116তম জন্মদিবস উপলক্ষে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যে মাধ্যম, সেখান থেকেই আমি শুধু বিপ্লবী ভগৎ সিং নয়, তার যে চিন্তা, তার চেতনা, তার সংগ্রাম, সেই সংগ্রামের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং সেই সঙ্গে সঙ্গে ভগৎ সিং এর পাশাপাশি আর যে সমস্ত ভারত সন্তান সেই সময় তার পাশে দাঁড়িয়ে তার চিন্তাকে, তার কর্মকে সফল করার জন্য নিজের জীবনকে আত্মাহুতি দিয়েছিলেন, যেমন পাশারুল্লাহ বলছিলেন যে সুখদেব, রাজগুরু, শুধু এই সুখদেব রাজগুরুতেই তো ব্যাপারটা সীমাবদ্ধ থাকে না। সেই সময় আরো বিপ্লবী সন্তান, ভারতবর্ষের বিপ্লবী সন্তান, হাজার হাজার মানুষ, তারা নাম না জানা অনেক বিপ্লবী যারা ইতিহাসের কথায় স্থান পাননি, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। কারণ ভগৎ সিং একজন ব্যক্তি আলাদা হতে পারে, কিন্তু তার যে কাজ, তার যে আত্মত্যাগ, তার যে বলিদান, সেটা কিন্তু সকলের জন্য। সুতরাং সেই সকলের পক্ষ থেকে, ভারতবাসীর এই 130 কোটি ভারতবাসীর পক্ষ থেকে আমি একজন আমার শ্রদ্ধার্ঘ আমি অর্পণ করছি বিপ্লবী শহীদ ভগৎ সিং এর জন্য। ধন্যবাদ। আজ আমরা শহীদ ভগৎ সিং এর জন্ম বার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানানোর আজকের অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি, খুব সৌভাগ্যবতী মনে করছি।
কারণ আজকে যে মানুষটার সম্পর্কে আমরা বলতে চলেছি, তিনি একটি আইডিয়া, একটা বিচারধারা। ভগৎ সিং 23 বছর বয়সে যার জীবন শেষ হয়ে যায়, যিনি শহীদ হয়ে যান এই ভারত মাতার স্বাধীনতা সংগ্রামের লড়াইতে গিয়ে, সেই মানুষটা যদি আজকে বেঁচে থাকতেন তাহলে একটা অন্যরকম ভারতবর্ষ আমরা দেখতে পেতাম। কারণ ভগৎ সিং শুধুমাত্র একজন আন্দোলনকারী না, ভগৎ সিং একটা পন্থা, একটা পথ উনি দেখিয়ে গিয়েছিলেন। সামান্য 23 বছর বয়সে যে আগুন উনি জ্বালিয়েছিলেন, যে পথ উনি দেখিয়েছিলেন, আমরা যখনই কোনো বৈপ্লবিক আলোচনার মধ্যে যাই, আমরা অনেক বিদেশের অনেক বড় বড় দার্শনিকদের সম্পর্কে আলোচনা করি, কিন্তু ভগৎ সিং তার সামান্য 23 বছর বয়সের মধ্যে যে ধরনের চিন্তা ভাবনা, যে ধরনের বিচারধারা, যে ধরনের আলোচনার যে সমস্ত আমরা যতটুকু পড়তে পেরেছি, সেইগুলোর মাধ্যমে তিনি দেখিয়ে গেছেন যে এই ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের মাটি থেকেই আন্দোলনের একটা ধারা তৈরি হতে পারত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ভারত মাতার দুর্ভাগ্য, যে এত কম বয়সে সেই রকম একটা আগুনকে নিভিয়ে দেওয়া হলো। তাকে হয়তো বাঁচানো যেত, সেটা অন্য আলোচনায় হয়তো আমরা আসবো আজকে, কিন্তু সেই আগুন যদি থাকতো তাহলে আজকে আমরা একটা অন্যরকম ভারতবর্ষ দেখতে পেতাম। আজকে এই যে একটা ভারতবর্ষ, আজকে যাকেই জিজ্ঞেস করছেন কেমন আছি, সে ভালো করে বলতেও পারছে না যে ভালো আছি। মানে শারীরিকভাবে আমি খারাপ আছি না, আমি সামাজিকভাবে ভালো নেই। এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষ তো ভগৎ সিং দেখেননি, তার স্বপ্নের ভারতবর্ষ তো এটা নয়। তাই আজকে তার জন্মদিনের দিন আমাদের তাকে আমরা স্মরণ করব, এবং তার বিচারধারাই যেন আগামী দিনের ভারতবর্ষের চলার পথ হয়, এই কামনা করেই আমি আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি। ধন্যবাদ। ধন্যবাদ উপাধিকে। অরুণ বাবু, আমরা একটু আলোচনায় আসি যে ভগৎ সিং এর যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন কি রূপায়িত হয়েছে? শুধু ভগৎ সিং নয়, স্বাধীনতা সংগ্রামী লক্ষ মানুষ জীবন বলিদান দিয়েছেন, সবার প্রতি আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করব। কিন্তু তারা যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন কি আমাদের এই স্বাধীন ভারতবর্ষে রূপায়িত হয়েছে? আর হলেই বা কতটুকু হয়েছে? আমি মনে করি যে ভগৎ সিং যে স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নই রয়ে গেছে। তার স্বপ্ন নিয়ে অনেকে আত্মবলিদান করেছেন, অনেকে কাজ করেছেন, অনেকে এই বিগত স্বাধীনতার যে 75 বছর অনেক সংগঠন, অনেক যুবক তারা কাজ করেছেন, কাজ করেননি কথা বলবো না, কিন্তু কাজ করতে গিয়ে তাদের অনেককে আত্মাহুতি দিতে হয়েছে, অনেককে জেলে বন্দী হতে হয়েছে। সব থেকে বড় প্রশ্ন হলো যে ভগৎ সিং যে চিন্তাটা করতেন, সেই চিন্তাটা কিন্তু প্রথম দিকে মানুষের মধ্যে প্রভাব ফেললেও আস্তে আস্তে আজকে সারা ভারতবর্ষে যেভাবে সাম্প্রদায়িকতার বিষ, সাম্প্রদায়িক জাতীয়তাবোধ, জাতীয়তা, এইসব বিষয়গুলি যে এসেছে, অত্যন্ত দুর্ভাগ্য। এই জন্য দুর্ভাগ্য যে ভগৎ সিং যে সময় জন্মেছিলেন, তারপর থেকে যে তার যে শহীদ হওয়ার পর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, পরবর্তী পর্যায়ে ভারতীয় সংবিধান, সব মিলিয়ে যে অগ্রগতি হয়েছিল চিন্তার জগতে, অন্তত ন্যূনতম যে অগ্রগতি হয়েছিল সামাজিক চেতনায়, রাষ্ট্র ব্যবস্থার সংবিধানের মধ্য দিয়ে হলেও, সেটা আস্তে আস্তে সংবিধানে তার প্রভাব পড়েছিল, তার সংবিধানে প্রভাব পড়েছিল। কিন্তু সেই যে জার্নি, অর্থাৎ সংবিধানের মধ্য দিয়ে, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েও যতটুকু করা যায়, সেই জার্নিটা আমরা দেখতে পাচ্ছি একটা রিভার্স জার্নি, অর্থাৎ একটা বিপরীত যাত্রা। এই বিপরীত যাত্রা আমরা লক্ষ্য করছি যে 1990 সালের পর থেকে মূলত যাকে উদারীকরণ বলি আমরা, উদারীকরণ বা গ্লোবালাইজেশনের পর সাম্প্রদায়িক শক্তির উত্থান, সেই সাম্প্রদায়িক শক্তির উত্থানের মধ্য দিয়ে সেই স্বপ্ন আমাদের ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সেই স্বপ্ন আজকে এমন ভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেছে যে আজকের প্রজন্ম সেই স্বপ্ন দেখতেই ভুলে যাচ্ছে, তারা ভীত সন্ত্রস্ত। আর এই বিপরীত যাত্রার ফলে যে শক্তির উত্থান ঘটেছে ভারতবর্ষে,
যে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটেছে, যেটা ভগৎ সিং সম্পূর্ণরূপে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছিলেন, তিনি ধর্মীয় সমস্ত কিছুর বিরুদ্ধে ছিলেন। আজ সারা ভারতবর্ষ আজকে ধর্মীয় উন্মাদনার মধ্যে, ধর্মীয় জাতীয়তা বোধের চিন্তার মধ্য দিয়ে আজকে সমস্ত ভাবেই আজকে আমরা দেখতে পাচ্ছি যে ভগৎ সিং এর চিন্তা ভাবনাকে তারা টুকরো টুকরো করে দিয়েছে, তারা ছিন্ন ভিন্ন করেছে। তবে এটাই শেষ নয়। আমি মনে করি এখন বিভিন্ন জায়গায় আমরা দেখছি অনেক সংগঠন, ছোট ছোট সংগঠন ছাত্র যুবকদের মধ্যে তৈরি হচ্ছে। তারা নতুন করে ভগৎ সিংকে ভাবছেন, তারা নতুন করে ভগৎ সিংকে চিন্তা করছেন। এবং আজকেও যে আপনি এই একটা আলোচনা সভা করেছেন, এটা একটি মহতী সভা বলেই মনে করি। আমাদের এইটা অন্তত আমরা বোঝাতে চাইছি যে আজকে যে ভারতবর্ষ তৈরি হয়েছে, ভারতবর্ষের কিন্তু কথা আমাদের গান্ধীজিও ভাবেননি, ভগৎ সিংও ভাবেননি, জওহরলাল নেহরুও ভাবেননি। আমাদের যারা সত্যিকারের যারা সমাজবাদী চিন্তা করতেন, যারা গণতান্ত্রিক চিন্তা করতেন, তারা অনেকেই আজ নেই। তাদের চিন্তার মধ্যে, কাজের মধ্যে নিশ্চয়ই ভগৎ সিং এর প্রভাব ছিল। কিন্তু আজকে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, আমরা চলছি, যে এর শেষ কোথায়, এর পরিণতি কোথায় আমরা এখনো বুঝতে পারছি না। এই ভয়ঙ্কর পরিণতি এবং পরিস্থিতিকে মোকাবিলা করার জন্যই ভগৎ সিং আমাদের আশ্রয়। আজকে নতুন করে যুবকদের আমাদের আশ্রয়। আজিজুল সাহেব, বলছি যে ভগৎ সিং তার ফাঁসির শেষ মুহূর্তে তার পিতার আদেশেই বলবো রক্ষা করতে পারেনি। পাশাপাশি আরেকটা জিনিস আপনার কাছে আমি বলেদা যেহেতু নেই, তো ফাঁসির পূর্ব মুহূর্তে ভগৎ সিং বলছেন একজন বিপ্লবীর সঙ্গে আরেকজন বিপ্লবীর সাক্ষাৎকার চলছে, আমি লেনিন পড়ছি। ভগৎ সিং এর জীবনে কাদের প্রভাব পড়েছিল এই বিষয়টার উপরে যদি একটু আমাদের দর্শকদের আলোকপাত। বলেদা এসে গেছে। বলেদা, আজিম সাহেব, মানে ভগৎ সিং তার শেষ পর্যায়ে তার পিতার আদেশ রক্ষা করতে পারলেন না কেন? আপনি আপনাকে অশেষ ধন্যবাদ যে একটা ভগৎ সিং সম্পর্কে একটা মূল্যায়নের অবকাশ খুলে দেওয়ার জন্য, দ্বার খুলে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমরা যদি ইতিহাসের দৃষ্টিভঙ্গিতে ভগৎ সিংকে যদি আমরা মূল্যায়ন করি, তাহলে কিন্তু সমসাময়িক ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে গতি ধারাগুলোকে সংশ্লিষ্ট করেই বিষয়টাকে তুলে ধরে। অর্থাৎ ভগৎ সিং যে সময় বড় হচ্ছে, স্কুলে বড় হচ্ছে, ঠিক সেই সময় ভারতবর্ষে ঘটছে, আর যেদিন ভগৎ সিং এর ফাঁসি হচ্ছে, যে কথা আপনি ধরে আমাকে প্রশ্নে আলোচনায় ঢোকাতে চাইলেন, এই মাঝখানে যে ঘটনাগুলো ঘটেছিল সেটাকে যদি আমরা যদি স্কুলে ধরতে পারি, সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু ভগৎ সিং এর যে রাজনৈতিক মতবাদ, তার কার্যকলাপের যে চরিত্রগত বদল, সেই বদলের ধারাটাকে আমরা বুঝতে পারি। বিশেষ করে 1927 সালের আগের ভগৎ সিং আর 1927 সালের পরের ভগৎ সিং, বিশেষ করে মতাদর্শগত দিক থেকে দুই রকমের ভগৎ সিংকে দেখতে পাই। সেক্ষেত্রে পরিষ্কারভাবেই বলছি যে 1927 সালের আগে ভগৎ সিংকে একজন বিপ্লবী সন্ত্রাসবাদী হিসেবে ব্রিটিশরা তো বলতো টেরোরিস্ট, আমরা বলতাম বিপ্লবী। তো এই বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত একজন দেশপ্রেমিক হিসেবে তুলে ধরার একটা ঐতিহাসিক মূল্যায়ন করা হয়, একটা প্রবণতা রয়েছে। 27 সালের পরে আমরা দেখছি একজন সমাজতান্ত্রিক নেতা রূপে, একজন সমাজতান্ত্রিক বিপ্লবী রূপে। আমরা শুধু রাজনৈতিক বিপ্লবের রাজনৈতিক মুক্তির কথা তিনি বলছেন না, তিনি বলছেন আরো বৃহত্তর বিষয়কে সামনে রেখে বলছেন। তিনি শুধু ব্রিটিশ শাসন থেকে মুক্তিকেই রাজনৈতিক বিপ্লব বলছেন না, সেই ধারা আমি আসছি। কিন্তু আমি ওই পলিটিক্যাল সিচুয়েশন, পলিটিক্যাল যে ডেভেলপমেন্টটা হচ্ছে, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে মহাত্মা গান্ধী ওই রাওলাটাইন আন্দোলন এবং তারপরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এবং 1 বছরের মধ্যে স্বরাজ অর্জনের প্রতিশ্রুতি দিয়ে একটা দেশব্যাপী যে অহিংস অসহযোগ আন্দোলন শুরু করলেন, তখন তিনি স্কুলে পড়ছিলেন। তিনি ব্রিটিশের স্কুল ছেড়ে জাতীয় স্কুলে ভর্তি হলেন। এই যে একটা ভাবনা, এইখান থেকে যখন আমরা দেখলাম যে ওই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের রক্ত ভেটা মাটি তিনি সেখান থেকে সংগ্রহ করেন, একজন একদম একজন ছাত্র
ঠিক আমরা যদি নেতাজি সুভাষচন্দ্রকেও যদি দেখি, তার ছাত্র জীবনকেও যদি দেখি, তাহলে এই যে দেশপ্রেমে আপোষহীন সংগ্রামের একটা বার্তা কিন্তু কি নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভগৎ সিং তাদের মধ্যে কিন্তু দুজনের মধ্যে দেখতে পাই। এবার যখনই আমরা দেখলাম যে ওই চৌরি চোরা হত্যাকাণ্ডের যে বেদনাদায়ক মুহূর্ত, তার প্রেক্ষাপটে গান্ধীজি যখন আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছেন, গোটা জাতি যখন হঠাৎ করে সেই জ্বলন্ত প্রদীপ নিভে যাওয়ার মতো সেই রকমের এক পরিস্থিতিতে যখন একটা আন্দোলনহীন এক অবস্থা ভারতবর্ষে, তখন চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে স্বদেশী আন্দোলনের ধারা, যে সাংবিধানিক ধারা, তখন একটা বিকল্প ধারা, যে ধারা আমরা দেখেছি পাঞ্জাব, মহারাষ্ট্র, বাংলাতে বিংশ শতকের প্রথম থেকেই শুরু হয়েছিল, যে পাঞ্জাব ভগৎ সিং এর জন্মভূমি, যে পাঞ্জাব এবং যে পরিবার যে সদস্যরা, তার পিতা, তার কাকা, তার অন্যান্য সদস্য যারা বিপ্লবী ঘরানার সঙ্গে যুক্ত, বিশেষ করে গদর দলের সঙ্গে যুক্ত, সেই বিপ্লবী বংশ থেকে উঠে আসা একজন যুবক তিনি বিপ্লবী হবেন, তিনি দেশের জন্য প্রাণ দেবেন, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু যেভাবে তিনি নিজেকে জড়িয়ে ফেললেন, এবং ওই যে একটু আগে পাশারুলদা বলছিলেন তার সংক্ষিপ্ত জীবনী, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, সেখানে যোগদান, একাধিক বিপ্লবী যোগদান করছে, কাকরি ষড়যন্ত্রে মামলা হচ্ছে কাকরি রেল স্টেশনে, অর্থাৎ এটা আমরা সন্ত্রাসবাদী বিপ্লবের ক্ষেত্রে আমরা বলবো, সন্ত্রাসবাদী বিপ্লবী কার্যকলাপ বলবো। কিন্তু 1925 সালে যে ঘটনাটা ঘটছে, সেই সময় ভারতবর্ষে আর একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করছে, ভারতের কমিউনিস্ট পার্টি, এবং কোথায় ঘটছে, কোথায় স্থাপিত হচ্ছে? কানপুরে। যে সময়ে কানপুরে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হচ্ছে, সেই সময় ভগৎ সিং নিজে কানপুরে এই সশস্ত্র বিপ্লবী কার্যকলাপের সঙ্গে যুক্ত। অর্থাৎ কোথাও না কোথাও এই সময় থেকে সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের একটা প্রভাব, একটা চিন্তা এবং চেতনা সেই সময় ভগৎ সিং এর যে বিপ্লবী কর্মধারা, তার বিপ্লবী কার্যকলাপ, তার চরিত্র, সেই চরিত্রের মধ্যে একটা বদল আনছে, যেটা ধীরে ধীরে আমরা তার রাজনৈতিক কার্যকলাপ, এই সান্ডার্স হত্যাকাণ্ডের ঘটনাই হোক, বা ওই যে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের নাম বদল, অর্থাৎ হিন্দুস্তান রিপাবলিকান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, অর্থাৎ সোশ্যালিস্ট নামটা যোগ করার মধ্য দিয়ে বিপ্লবী ভগৎ সিং এর রাজনৈতিক যে পরিপক্কতা, রাজনৈতিক চিন্তাধারার মধ্যে যে বদল, সেই বদলটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং শুধুমাত্র যদি আমরা কেবলমাত্র সন্ত্রাসবাদী বিপ্লবী বা টেরোরিস্ট বলে দাগিয়ে দিই ভগৎ সিংকে, একটা প্রবণতা কিন্তু লিবারেল পলিটিশিয়ানদের মধ্যে আছে, এখনো আর রয়েছে, সেটা কিন্তু ভুল হবে। সন্ত্রাসবাদী, কিন্তু অ্যাসেম্বলি হাউসে তো তিনি প্রমাণ করে দিলেন যে আমরা সন্ত্রাসবাদী নই। নট অনলি দ্যাট, জেলে বসে তিনি লেনিনের জন্মদিবস পালন করতেন, তিনি নন, এবং যারা জেলে বসে যে সমস্ত বিপ্লবী ছিলেন তারা। অর্থাৎ এই যে সমাজতান্ত্রিক বিপ্লবের একটা চিন্তা এবং সচেতনা, যে স্বপ্ন, সেই স্বপ্নকে সামনে রেখে ভারতবর্ষকে তিনি অন্যভাবে গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছিলেন, যে স্বপ্নের কথা আমরা বিভিন্ন সেই আলোচকদের বক্তব্যে উঠে এসেছে। তো সত্যি কথা বলতে কি, তিনি তো রাজনৈতিক বিপ্লব বলতে, একটু আমি বলছিলাম, ব্রিটিশ শাসনের থেকে মুক্তির কথা বলেননি, এবং রাষ্ট্র এবং শাসকের যে একটা মেলবন্ধন রয়েছে, জনগণকে শোষণ করা, আর্থিকভাবে শোষণ করা, তাদেরকে পিষ্ট করা, তাদের বিভাজিত করা বিভিন্নভাবে, জাত ধর্ম বিভিন্ন যে টুলস গুলোকে ইউজ করে ভারতবর্ষকে বিচ্ছিন্ন করা, বিভাজিত করার যে কৌশল, সে ব্রিটিশও হতে পারে, এদেশীয় শক্তির বিরুদ্ধে লড়াই করার বার্তা সেদিন কিন্তু ভগৎ সিং দিয়েছিলেন। সেটা হতে পারে অনেক সময় আমরা বিদেশি আদর্শে অনুপ্রাণিত হয়ে পড়ছি, কিন্তু সেটা যদি শোষণ মুক্তির মন্ত্র হয়, সেটা যদি সর্ব ধর্ম, সর্ব জাতি, সমস্ত কিছুর ঊর্ধ্বে ওঠা একটা রাষ্ট্র নির্মাণের স্বপ্ন হয়, সেই স্বপ্ন কিন্তু ভগৎ সিং দেখানোর চেষ্টা করেছেন। কিন্তু অনেকে প্রশ্ন তুলবেন যে 1925 সালে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হলো, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, কিন্তু ভগৎ সদস্য পদ তিনি গ্রহণ করেননি। সুতরাং কিছু কিছু একটা টুইস্ট কিন্তু রয়েছে ভগৎ সিং এর বিপ্লবী চিন্তাধারার মধ্যে, কিন্তু সেই বিষয়গুলোকে আরো নতুন নতুন আলোকে গবেষণার ক্ষেত্র খুলে দিয়ে, গবেষণার চালিয়ে ভগৎ সিং সম্পর্কে যে সমস্ত বিভ্রান্তি রয়েছে, সেই বিভ্রান্তিগুলো দূর করার কাজটা আমাদের নিতে হবে। আমার মনে হয় সেটা সবচেয়ে বেশি আজকের দিনের একটা গুরুত্বপূর্ণ আমাদের দিক নির্দেশনা হতে পারে বলে। ধন্যবাদ আপনাকে। মলয়দা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আমাকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ,
বলছি ফাঁসির পূর্ব মুহূর্তে ভগৎ সিং বলছেন না, আমি একজন বিপ্লবীর সঙ্গে আরেকজন বিপ্লবীর সাক্ষাৎ করে চলেছি, আমি লেনিন পড়ছি। ভগৎ সিং এর এই জীবনে কাদের প্রভাব পড়েছিল একটু যদি আলোকপাত করেন। না, প্রথমে বলি যে আমি একটু শেষের দিকে ঢুকতে পারলাম বলে আমার খারাপ লাগছে। আলোচনাটা খুব ভালো হচ্ছিল বুঝতে পারছি, বিশেষত আজিজুল বিশ্বাস যা বললেন, যেটুকু শুনতে পেলাম খুবই ভালোভাবে উনি এই দিকটা বলছিলেনই। আমার তো যেটা কথা শুনতে শুনতেও মনে হচ্ছিল যে আমার দুটো জায়গা খুব ভগৎ সিং এর বারবার ফিরে ফিরে আসে মনে যখনই এইসব আলোচনা হয়। একটা তো বিষয় উনি বলছিলেনই, সেটারই রেস্টেন আমি বলতে পারি যে একটা তো লেনিনের সাথে তার ডায়ালগ, সে বসে জেলে বসে লেনিন পড়া, তার নোটবুকে, প্রিজন নোটবুকে, সেগুলো নিয়ে খুব সুন্দর অনেক কিছু জিনিস রয়েছে। কিন্তু যে জিনিসটার কথা উনি, একটা কথা যেটা উনি বলেছিলেন যে দেশটা তো স্বাধীন হবে, কিন্তু দেশটা স্বাধীন হয়ে কি হবে, কাদের হাতে ক্ষমতায় যাবে? এই সাদা সাহেবদের হাত থেকে যদি সেই বুড়া ইংরেজদের হাতে, সাদা ইংরেজদের হাত থেকে বুড়া ইংরেজদের হাতে যায়, বাদামি ইংরেজদের হাতে যায় বা কালো ইংরেজদের হাতে যায়, তাহলে কি সেটা স্বাধীনতা হবে? তারা তো একই জিনিস হবে। এটা একটা চিঠিতে উনি মাকে লেখার সময় এই কথাটা লিখছেন। তো এইটা একটা খুবই মানে দূরদৃষ্টি সম্পন্ন কথা, এবং সত্যিকারের এটা ভগৎ সিং তো এটাকে মূর্ত চেহারায় বলেছিলেন। কিন্তু এটা একটা বড় প্রশ্ন, কিন্তু স্বাধীনতা সংগ্রামের গোটা পর্ব জুড়েই কিন্তু এই প্রশ্নটা ছিল, যে প্রশ্নটা খুবই একরকম ভাবে কোণঠাসা করে দেওয়া, এক সাইডে করে দেওয়া, বা সেটা নিয়ে খুব চর্চার হয়নি। স্বাধীনতা বলতে যেন শুধুমাত্র এই যে আজিজুল বিশ্বাস যেটা বলছিলেন যে ব্রিটিশ তাড়ানো, ব্রিটিশকে তাড়িয়ে দিয়ে ক্ষমতায় কারা আসবে সেটা যেন কোনো বড় ব্যাপার ছিল না, বা ব্রিটিশকে তো তাড়িয়ে দেব, তারপরে আমাদের জাতিটা, আমাদের দেশটা, আমাদের ভারত কেমন ভারত হবে, সেই যে ভারতের অভ্যন্তরে যে সংস্কারের যে আন্দোলন এবং ভারতের অভ্যন্তরের যে আরেকটা গোলামি, যে গোলামগিরির বিরুদ্ধে আরেকটা স্বাধীনতার কথা, এই কথাটা কিন্তু একটা সামগ্রিকভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের মধ্যে ছিল, যেটাকে স্বাধীনতা সংগ্রাম হিসেবে দেখা হয় না। কিন্তু আজকের স্বাধীনতার এই 75-এ এসে এই দিকটা মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এবং এই সাদা ইংরেজদের হাতে ক্ষমতা চলে যাওয়ার যে ইতিহাস, এবং সেই ইতিহাসটাতে আজকে এখানটাতে যেখানে এসে আমরা পৌঁছেছি, যে চেতাবনীটা, যে সতর্কবাণীটা ওই ভগৎ সিং এর সময়ে আম্বেদকর যে চেতাবনীটা দিয়েছিলেন যে ভারত রাষ্ট্র যদি একটা হিন্দু রাজে পরিণত হয় তাহলে সেটা হবে ভারতের গণতন্ত্রের পক্ষে সবচেয়ে বড় একটা বিপর্যয়। তো সেই বিপর্যয়টা আমরা দেখতে পাচ্ছি যে কালো ইংরেজরা এবং এই কর্পোরেট হাউসরা আজকে কিরকম ভাবে একটা ফ্যাসিস্ট শক্তিকে সম্পূর্ণভাবে, গুজরাটের গণহত্যার পরে যে শক্তিটা ধিকৃত হয়ে গেছিল তাকে একটা মডেল হিসাবে তুলে ধরে কিরকম ভাবে প্রতিষ্ঠা করে একটা আমাদের দেশে সেই কালো ইংরেজের শাসনের চেহারাটা, প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি। এটা মনে হয় ভগৎ সিং এর যে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে পরিচিত যে কথা তার একটা। দ্বিতীয় যে ভগৎ সিং এর যে দিকটা আমার বারবার মনে হয়, যেটা একই রকম ভাবে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, খুব কম চর্চিত বিষয়, সেটা হচ্ছে যে ওই 1928 সালে, সেই সময় যখন আম্বেদকর যখন মাহার সত্যাগ্রহ করছেন, সেই মাহার সত্যাগ্রহের সমসময়, আমি জানি না তাদের এটা পারস্পরিক তখন লেনদেন কোনো কিছু হয়েছে কিনা, জানা বোঝা ছিল কিনা, কিন্তু সেরকম সময়ে দাঁড়িয়ে উনি কীর্তি পত্রিকাতে অচ্ছুত সমস্যা বলে একটা লেখা লিখছেন, এবং সেই লেখার শেষে উনি বলছেন যে তিনি বলছেন যে এই যে দলিত শ্রেণীর কথা বলছেন, আমাদের দেশের তথাকথিত নিম্নবর্ণদের কথা বলছেন, অচ্ছুতদের কথা বলছেন, এবং বলতে গিয়ে তিনি শেষে সেই লেখাটার মধ্যে বলছেন, আমার সামনে লেখাটা আছে, লেখাটার একটা বড় কোটেশন রয়েছে, সেই লেখাটা শেষে গিয়ে উনি বলছেন যে তোমরাই তো ভারতবর্ষের শ্রমিক শ্রেণী, হে সুপ্ত সিংহের দল, তোমরা জাগো, তোমরা ওঠো, এবং প্রথমে তোমরা এই সামাজিক বিপ্লবের জন্য আগে প্রস্তুত হও, এবং তোমরা তারপরে রাজনৈতিক বিপ্লব, সামাজিকভাবে তোমাদের উত্থান ঘটুক, এবং তারপরে তোমরা রাজনৈতিক বিপ্লব সংগঠিত করো। তো এই যে দ্বিতীয় দিকটা, যে সেটা একই সাথে ওই যে পুরোনো কথাটা, আগের কথাটা যে আমি বললাম যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম শুধুমাত্র একটা বহির্দেশীয় একটা ব্রিটিশ তাদেরকে তাড়িয়ে দেওয়ার বিষয় ছিল না, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অভ্যন্তরে কিন্তু এই সামাজিক গোলামগিরির হাত থেকে মুক্তি পাওয়ার লড়াইটাও ছিল। তা সে আমাদের এখানটাতে হরিচাঁদ গুরুচাঁদের নেতৃত্বে হয়ে থাকুক, ওখানটাতে ফুলে আম্বেদকর নেতৃত্বে একটা পর্যায়ে অবধি হয়ে থাকুক, বা গোটা দেশ জুড়ে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গাতে হয়ে থাকুক। এমনকি আমরা যদি দেখি যে একই রকমের একজন যুবকের কথা, যেমন ভগৎ সিং যেমন একজন যুবক নেতা ছিলেন, যুবক বয়সেই তিনি একটা বড় বড় কাজ করে গেছেন, তেমনি দেখবো আমরা যে বিরসা মুন্ডাকেও দেখবো যে তিনি প্রথম সে অর্থে এরকম ভাবে একেবারে আবুয়া দিশম আবুয়া রাজ, আমাদের দেশে আমাদের শাসন, এই কথাটা বলছেন। তো সেই
জায়গা থেকে এই যে দেশের ভেতরের আভ্যন্তরীণ গোলামগিরির থেকে মুক্তি পাওয়া, স্বাধীনতা পাওয়া, সেটাও যে স্বাধীনতা সংগ্রামের একটা বড় দিক, এবং তার যে একটা বড় ভিত্তি হচ্ছে আমাদের দেশের এই তথাকথিত যে নিম্ন বর্ণ দলিত শ্রেণী, এবং তারাই যে আসলে শ্রমিক শ্রেণী ভারতবর্ষের, এইটা কিন্তু ওই সময়ে দাঁড়িয়ে এত কম বয়সে চিঠিপত্র গুলো তো আবেগময় ভাষায় সেই কথাগুলো উঠে আসছে। আমি রূপাদির কাছে আসছি, আমি যে রূপাদি যে একজন মানে কি বলবো, যে আজকে যেই বয়সে ভগৎ সিং রাজনৈতিক সচেতন হয়ে ভারতের স্বাধীনতা করার প্রতিজ্ঞা করছেন, যেমন আজিজুল সাহেব কথাটা তুলেছেন যে জালিয়ানাবাগের সেই জায়গায় তিনি চলে যাচ্ছেন, চলে গিয়ে তার রক্তমাখা মাটি বোতলে ভরে নিয়ে এসে তাকে পুজো করছেন, ব্যক্তি জীবনে নাস্তিক, কিন্তু সেই মাটিটা তার কাছে একটাই যে আমি এই রক্তের প্রতিশোধ নেব। তো এই ভগৎ সিং এর জীবনে জালিয়ানাবাগের প্রভাব কিভাবে পড়েছে, এইরকম বাঘ তো এখনো হয়, তাতেই বা সেদিন রাষ্ট্রের চরিত্র আর আজকের দিনের যে আমাদের রাজনৈতিক পরিস্থিতি, তার মধ্যে কি কতটুকু সাদৃশ্য বৈসাদৃশ্য আপনি দেখতে পাচ্ছেন? ভগৎ সিং এত কম বয়স থেকে তিনি এই জাতীয়তাবাদী আন্দোলনের সাথে যুক্ত হয়ে গিয়েছিলেন। এবার এখানে সন্ত্রাসবাদী আন্দোলনের সাথেও তার নাম চলে আসছে কিছু কিছু জায়গায়, কিন্তু ওই সময়ে প্রেক্ষাপটে ওইগুলোকে আমরা সন্ত্রাসবাদী আন্দোলন হিসেবে দেখি না, ওইটাকে আমরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একজন সংগ্রামী সৈনিক হিসেবেই তাকে আমরা দেখি। সেখানে দাঁড়িয়ে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের উপরে তার যে প্রভাব, সেই ওই ওই যে আপনি যেটা মানে পার্টিকুলারলি কোনো প্রভাবের কথা বলছেন, কিন্তু আমি সেইভাবে দেখি না। ওনার ওই সময় বয়স কম ছিল, উনি এক এক সময় ধীরে 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 উনি রিয়েলাইজ করেছিলেন যে একটু আগে আজিজুল সাহেব যে কথাটা বললেন, আমি সেই প্রসঙ্গটাকে একটু আনবো, যে কি ধরনের ভারতবর্ষ আমরা দেখতে চাই। আমরা ভারতবর্ষকে মুক্ত করব। জালিয়ানওয়ালা বাগে যেটা হয়েছে, লালা লাজপত রায়কে হত্যা করা হয়েছে, সেই সমস্ত কারণে উনি ইংরেজদের বিরুদ্ধে প্রতিশোধের ক্ষেত্রে তিনি কিন্তু সশস্ত্র সংগ্রামের পক্ষেই ছিলেন, সেখানে কিন্তু অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যখন তিনি সামাজিকভাবে দেখেছেন, এবং একটু আগে মলয় দাও বলছিলেন যে যেভাবে উনি যে সামাজিক যে সমস্ত ব্যাধিগুলো আমাদের এখানে ভারতবর্ষে ছিল, সেইগুলোকে যতক্ষণ না আমরা শুধরাতে পারি ততক্ষণ এই স্বাধীনতা তো আমরা নিয়ে আসবো। উনি তো কনফিডেন্ট ছিলেন, উনি তো জানতেন যে হ্যাঁ আমরা স্বাধীনতার লড়াই করে আমরা হয়তো ইংরেজদের তাড়িয়ে দিতে পারবো, কিন্তু তারপর প্রকৃতভাবে যে যাদের হাতে এই ক্ষমতাটা আসবে, তারপর সেই ভারতবর্ষটাকে আমরা কোথায় নিয়ে যাব। এইখানে দাঁড়িয়ে ভগৎ সিং এর যে পন্থা, ভগৎ সিং এর যে পথ, সেই পথ তো আমরা মানে আমাদের দুর্ভাগ্য, আমি বলেছিলাম একটু আগে যে আমাদের ভারতবর্ষের দুর্ভাগ্য যে তাকে আমরা হারিয়েছি ওই অল্প বয়সে। উনি যদি আজকে থাকতেন তাহলে আমরা আজকে এই ভারতবর্ষ এইরকম একটা সাম্প্রদায়িক হানাহানির, এইরকম একটা সামাজিক ব্যাধি, যেখানে আমরা মানুষ মানে বাচ্চা ছেলে তার মানে শিক্ষকের জলের বোতলে হাত দিয়েছে বলে তাকে পিটিয়ে মেরে দিচ্ছে, মানে এই ধরনের ভারতবর্ষ তো তিনি কল্পনা করেননি, বা আমরাও আজকে এই ধরনের ভারতবর্ষটাকে আমরাও মেনে নিতে পারছি না। সেখানে দাঁড়িয়ে ভগৎ সিং এর পন্থা, ভগৎ সিং এর পথ, যেটা আগামী দিনে ভারতবর্ষের নতুন নতুন করে আবার বিপ্লবের যে উন্মেষ বা জাগরণ হওয়া দরকার, সেটা আমার মনে হয় এই পথের উপর নতুন করে আবার আমাদের আলোচনা করতে হবে, নতুন করে ভগৎ সিং এর মূল্যায়ন আবার করতে হবে। এবং আগামী প্রজন্ম মানে এই প্রজন্ম তারা জানেই না আজকে যে ভগৎ সিং এর জন্মদিন। কিছু জায়গায় আমরা হয়তো দেখছি যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, কিছু জায়গায় আমরা দেখছি যে পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, শুধুমাত্র রাজনৈতিক ভাবে তাকে ব্যবহার করার জন্য কিছু কিছু রাজনৈতিক দল তার নাম করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছে। কিন্তু এই যে আমাদের যে ইয়াং জেনারেশন, তারা কতটা জানে ভগৎ সিং সম্পর্কে, তারা কতটা জানে, আসছি আমি অরুণ বাবু, তারা কতটা জানে যে আজকের দিনের 20-24 বছর বয়সের ছেলেমেয়েরা হোয়াটসঅ্যাপ ফেসবুক নিয়ে থাকে, কিন্তু ভগৎ সিং বই নিয়েছিলেন। এবং যে রূপাদি যে কথাটা বললো, আমি একটু কথাটা নেই যে ভগৎ সিং যদি বেঁচে থাকতেন, এবং এই প্রশ্নটা আমি আবার আসবো যে ভগৎ সিং এর উদ্দেশ্য কি ছিল, যে আমি মরবো কিন্তু আমার দ্বারায় প্রভাবিত হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ভগৎ সিং গোটা দেশে তৈরি হবে। এই দুটো উদ্দেশ্য ছিল। এক তো তার ইংরেজ সরকারকে মানে
সতর্ক করা, জানিয়ে দেওয়া, পাশাপাশি সমস্ত ভারতবর্ষের মানুষকেও জাগিয়ে দেওয়া। আমরা দেখেছি ভগৎ সিং শহীদ হওয়ার পর গোটা ভারতবর্ষ উত্তাল হয়ে গেছিল, এবং ভগৎ সিং এই জন্য মৃত্যুটাকে অনেকটা চেয়েছিলেন যে লক্ষ লক্ষ ভগৎ সিং দেশে উঠে আসবে। হ্যাঁ, অরুণ বাবু বলুন। একটা বিষয় হচ্ছে, এইমাত্র আর কি রূপা খান উনি যেটা বললেন যে বিভিন্ন রাজনৈতিক দল আজকে ভগৎ সিং এর নাম নিচ্ছে। আজকে বিশেষ করে আমরা দেখছি, আমি দেখছি অন্তত বিশেষ করে, যে যাদেরকে আমরা রিঅ্যাকশনারি ফোর্স বলি, যারা সাম্প্রদায়িক যে শক্তি বলি, বা যারা রাইটিস্ট শক্তি, যাদেরকে আমরা বলি একবারে রাইটিস্ট ফোর্স, তারা কিন্তু আজকে ভগৎ সিং এর ছবি তারা তাদের সরকারি অফিসে টাঙাচ্ছে। যেমন দিল্লিতে কেজরিওয়াল নামে সরাসরি নাম করেই বলছে, তার যে আম আদমি পার্টি, তারা পাঞ্জাব এবং দিল্লিতে সমস্ত সরকারি অফিসে তারা ভগৎ সিং এর ছবি টাঙাচ্ছে। আজকে তো দিল্লির সমস্ত সংবাদপত্রে আম আদমি পার্টি তাদের বিজ্ঞাপন, এবং পাঞ্জাবের সরকার প্রায় 2-3 পেজ করে প্রত্যেকটি সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে। আসলে এরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভগৎ সিং এর নাম করে। যুব সমাজকে ভগৎ সিং এর সম্পর্কে, যুব সমাজের যে একটা ধারণা, সেই ধারণাটা যাতে না সঠিকভাবে পৌঁছতে পারে, তার একটা চক্রান্ত বরাবর চলছে। যেমন আম্বেদকরকে নিয়েও চলছে, তেমনি ভগৎ সিংকে নিয়েও চলছে। আর এই পলিটিক্যাল পার্টিটা তো আম্বেদকর আর ভগৎ সিং দুটোকেই সামনে নিয়েছে। অর্থাৎ আজকে আমাদের এটা ভাবতে হবে যে এটাও একটা চিন্তার জগৎ, যে আমাদের ছেলেরা কাদেরকে নিয়ে চিন্তা করবে। যেটা বারবার বলেছেন ভগৎ সিং, যে চিন্তাতেই শান দিতে হবে বিপ্লবের তরবারি। এখন এই কেজরিওয়াল সরকার যে এখানে ডোল দিচ্ছে, 1 বোতল মদ কিনলে 3 বোতল মদ ফ্রি বিক্রি হয়েছে কয়েকদিন আগে, কয়েক মাস ধরে। এরা যদি ভগৎ সিং এর ছবিকে টাঙিয়ে সরকার চালায়, সাধারণ যুবক ছাত্রদের মধ্যে কি বার্তা পৌঁছবে? এই বার্তা পৌঁছে দেবার দায়িত্ব কিন্তু যারা প্রকৃত বিপ্লবী তাদেরই। আমাদের আবার দেশে বিপ্লব নিয়েও অনেক সমস্যা আছে। আমাদের দেশের লোকরা তারা বিপ্লবের কথা বলে, মার্ক্সবাদের কথা বলে, আবার তাদের ছেলের পৈতেও দেয়। তারা আবার মন্দিরেও যায়, কেউ কেউ তো মন্দিরে উত্তরীয় জড়িয়ে বিপ্লবের কথা বলে। অর্থাৎ এই যে ডাইকটমি, এই যে ভ্রষ্টাচার, আমি এটাকে বলি ভ্রষ্টাচার, এই ভ্রষ্টাচারটা কিন্তু আজকে শুরু হয়েছে। অনেক রাজনৈতিক দল, রাজনৈতিক চিন্তাবিদ, তারা মানসিকভাবে ভ্রষ্টাচার, তারা কখনো চিন্তার জগতে তারা শান দেয়নি, তারা বৈপ্লবিক চিন্তায় চিন্তিত না, অত বিপ্লবের কথা বলে। আজকে সত্যিকারের যদি ভগৎ সিংকে আমাদের স্মরণ করতে হয়, নতুন করে বস্তুবাদী চিন্তা, সমাজবাদী চিন্তা, মার্ক্সবাদী দর্শন, লেনিনবাদী দর্শন, আম্বেদকর দর্শন, এগুলোকে সামনে নিয়ে আসতে হবে। সামনে না নিয়ে এলে কিন্তু আমরা ভগৎ সিংকে মূল্যায়ন করতে পারবো না। তার জন্য আমাদের দুপক্ষ, অর্থাৎ যারা রিঅ্যাকশনারি ফোর্স, অর্থাৎ যারা উদার হিন্দুত্ববাদ বা হিন্দুত্ববাদী শক্তি, যারা আজকে ভগৎ সিং এর বন্দনা করছে, তাদের বন্দনা করার পিছনে কি কারণটা আছে, কি তারা কেন এটা করতে চাইছে, এটা আমাদের নতুন প্রজন্মকে বোঝাতে হবে। এবং যারা এটা করছে তাদের চরিত্রটাকেও আমাদের স্পষ্টীকরণ করতে হবে। এটা দ্বিমুখী আন্দোলন। কেবল ভগৎ সিংকে নিয়ে যেমন আন্দোলন করতে হবে আমাদের, তার ছবি টাঙিয়ে যারা ভ্রষ্টাচার করছে তাদের বিরুদ্ধেও লড়তে হবে। এই দ্বিমুখী আন্দোলনটা যদি আমরা করতে পারি, ভাবনার জগতে যদি নিয়ে আসতে পারি, অর্থাৎ মূল কথা হচ্ছে বারবার চিন্তা করা। ভগৎ সিং মানেই বারবার চিন্তা করা, সমাজকে, রাষ্ট্রকে চিন্তা করা, রাষ্ট্রের ভূমিকাকে চিন্তা করা, আজকের পুঁজিবাদকে চিন্তা করা, সাম্রাজ্যবাদের যে নতুন রূপ তাকে চিন্তা করা, তারা কোন রূপে এখানে তারা কাজ করছে, এই সমস্ত বিষয়টা। অর্থাৎ আজকে হিন্দুত্ববাদ থেকে শুরু করে উদার হিন্দুত্ববাদ, সব বিষয়টাকে নিয়ে আসতে হবে। এবং রাষ্ট্রের ভূমিকা সব থেকে বড় আছে। আজকে রাষ্ট্রটাকে কোন জায়গায় নিয়ে গিয়ে পৌঁছেছে, অর্থাৎ যেটা মলয়বাবু বললেন যে যারা বাদামি ইংরেজ বা কালা ইংরেজ, আসলে বাদামি ইংরেজ, কালা ইংরেজ এরা সাম্রাজ্যবাদের দালাল। এই সাম্রাজ্যবাদের দালালদের চিহ্নিত করা দরকার। এই সাম্রাজ্যবাদের দালালরা যারা আজকে ভগৎ সিং এর ছবি নিয়ে ঘুরছে, তাদেরকেও চিহ্নিত করা দরকার। তবেই আমরা একটা নতুন প্রজন্মকে নতুন শিক্ষা দিতে পারবো।
এই হচ্ছে আসল বিষয়টা আমাদের কাছে। ঠিক আছে আজিজুল সাহেব, আমি একটু অন্য প্রসঙ্গে যাই যে ভগৎ সিং একটি আত্মজীবনী লিখেছিলেন, কিন্তু সেই আত্মজীবনী আমাদের হাতে পৌঁছেনি। জানি না সে আত্মজীবনীটা কোথায় গেল, ভারত সরকার ইংরেজদের কাছে চেয়েছিল কিনা সেই ডকুমেন্টটা। আমার মনে হয় না যে ইংরেজরা সেই ডকুমেন্টটাকে ধ্বংস করেছে, তারা সংরক্ষণ করে কোথাও রেখেছে। নেতাজির সেই চিতাভস্য নিয়ে যেমন আলোচনা হয়েছে, কিন্তু ভগৎ সিং এর আত্মজীবনী নিয়ে সেই ধরনের প্রচেষ্টা কোনো সরকারি পক্ষ থেকে হয়েছে কিনা আমার জানা নেই। তো তবুও কুলদীপ নায়ার উপন্যাস ট্রায়াল অফ কিলিং এর সেই স্বাদ অনেকটাই আমাদের পূরণ করেছে। ভগৎ সিং এর জীবনধারা যদি একটু আজকের নতুন প্রজন্মের কাছে একটু সংক্ষিপ্ত আকারে তুলে ধরতেন। আসলে একটু আগে মলয়বাবু বলছি না, মলয়বাবু যে বক্তব্য সেটা আমি শুনেছি। আমাদের যিনি হাইকোর্টের সুপ্রিম কোর্টের যিনি অ্যাডভোকেট রয়েছেন অরুণবাবু, উনার যে বক্তব্যটা আমি বেশ মন দিয়ে শুনছিলাম। একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে এই যে অরবিন্দ কেজরিওয়ালের নাম করে বলছেন আম আদমি দল, এখন তো দিল্লি এবং পাঞ্জাব শাসন করছে শাসক। এরা যখন ওই খবরের কাগজে যখন ভগৎ সিং এর বিজ্ঞাপন দেয় জন্মদিবস উপলক্ষে এবং তার এই ভগৎ সিং এর পূজা করা শুরু করে, তখনই ভয় হয় আমাদের, আমরা যারা চিন্তাকে চাষ করে কিছু বার্তা অন্তত পক্ষে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আগামী প্রজন্মের জন্য। ভয় কেন হয় দেখবেন, 2009 সালের পরে যখন ইউপিএ 2 গভর্নমেন্ট চলছে, তখন আন্না হাজারে নামক এক ব্যক্তিত্বের ছত্রছায় এই অরবিন্দ কেজরিওয়ালরা, যে আন্না হাজারে মানে গান্ধীবাদী নেতা বলি, ভগৎ সিং তো কখনোই গান্ধীবাদী দর্শন মত এর দ্বারা অনুপ্রাণিত ছিলেন এটা কেউ তো বলতে পারবে না। বরং তিনি এক বিকল্প ধারা, সমাজতান্ত্রিক ধারা, যেটা ধীরে ধীরে বিবর্তনের পথ ধরে পরিণতি পেয়েছিল, সেই সমাজতান্ত্রিক বিপ্লবের ধারাকে আঁকড়ে ধরে তিনি একটা নতুন রাষ্ট্র নির্মাণের কথা বলছেন। অর্থাৎ সবচেয়ে বড় কথা, যদি লেনিন ভগৎ সিং এর কাছে একজন আইডল তো অ্যাকচুয়ালি কমিউনিজমে সেইভাবে ধরা হয় না, ব্যক্তি পূজার কোনো স্থান নেই, কিন্তু তাকে যদি আদর্শ করে এগোতে চান এবং সেটা করেছেন, সেটা যদি হয়ে থাকে, আমি একটু ইন্টারাপ্ট করছি। আমি আজিজুল দাকেও শুনলাম, আর একটু আগে আমাদের অ্যাডভোকেট সাহেব অরুণ মাঝি মহাশয়কেও শুনছিলাম। আমি আচ্ছা, হ্যালো, হ্যাঁ আজিজুল দা আপনি শেষ করুন, তারপর বলছি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে লেনিন যেমন তত্ত্বের বাস্তবায়ন ঘটিয়েছিলেন কোন পথে, অর্থাৎ বিপ্লব হবে, রাষ্ট্রশক্তি যদি সরে যায়, নতুন রাষ্ট্র নির্মাণ কেমন হবে, সেই নতুন রাষ্ট্রের ভাবনাটা তিনি যেমন করেছিলেন, রাষ্ট্র নির্মাণের কাজটা, বিপ্লবের কাজটা কারা করবেন, তারা কেমন হবেন, সেই দিকটাও কিন্তু তিনি পরিষ্কার ভাবে তুলে ধরেছিলেন, যে কথাটাই আগামী প্রজন্মের জন্য এটা বার্তা হওয়া উচিত। কিরকম, যে পরিষ্কার ভাবে বিপ্লবী কারা হবেন। এখন যেমন বিভিন্ন যে সমস্ত কমিউনিস্ট পার্টি আছে, সেই কমিউনিস্ট পার্টিতে একটা পোস্ট আছে দেখবেন, সর্বক্ষণের কর্মী, হোল টাইমার। বিপ্লবের ক্ষেত্রেও তিনি সেই বিপ্লবীদের চেয়েছিলেন যাদের কোনো পিছু টান থাকবে না। অর্থাৎ পরিষ্কার ভাবে তিনি বলেছিলেন, যারা ব্যবসার সঙ্গে যুক্ত, যারা পারিবারিক পিছু টান যাদের রয়েছে, যাদের কোনো হিডেন ইন্টারেস্ট রয়েছে, তাদের তারা বিপ্লব সম্বন্ধে তারা একদম পরিষ্কার, দেশভক্তিটাই থাকবে, অন্য জায়গায় একদম বিপ্লবী হতে গেলে। এবং এই সেই বিপ্লবী সারাক্ষণের বিপ্লবী হবে, অর্থাৎ বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে, অর্থাৎ শোষণমুক্ত সমাজ, শোষণমুক্ত রাষ্ট্র, যে রাষ্ট্র জনগণকে শোষণ করবে না, যেটা মূলত রাষ্ট্র এবং সরকার সম্পর্কে যে প্রথাগত ধারণা ছিল, সেই ধারণাকে উল্টে ফেলা। বারবার আজকে উঠে এসেছে কালো ইংরেজ, সাদা ইংরেজ, আসলে কি ব্রিটিশ সাম্রাজ্যবাদের উত্তরসূরি তো আজকের শাসকরা। আজকে আমি পরিষ্কার ভাবেই একজন ইতিহাসের স্টুডেন্ট হিসাবে বলছি, তারা যাদের হাতে ক্ষমতাটা দিয়ে গিয়েছিল, এটা তো পরিকল্পিত ভাবেই ক্ষমতাটা দেওয়া। অবশ্যই স্বাধীনতা আন্দোলনের একটা ঐতিহ্য রয়েছে, তার একটা দাবি রয়েছে, সেই দাবিকে মান্য করার একটা বিষয় রয়েছে, কিন্তু তারা তাদের রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, মানে পার্লামেন্টারি ডেমোক্রেসি
যেখানে কিন্তু আমরা কোনোই বলতে পারি না শোষণীয় সমাজ গড়ার কথা বলা হচ্ছে। ইভেন 1950 সালে যে সংবিধান তৈরি হলো, আম্বেদকর সাহেব ভারতবর্ষের বঞ্চিত ব্রাত্যজনের প্রতিনিধি হিসাবে যে অবদানটা তিনি রেখেছেন, সেই অবদানকে কুর্নিশ রেখেও আমি বলছি যে স্বপ্ন ভগৎ সিং দেখেছিলেন, শোষণমুক্ত সমাজ, শোষণমুক্ত রাষ্ট্র, যেটা এই যে অচ্যুত মার্গের কথা বলা, যেটা বিবেকানন্দ বলে গিয়ে যে শূদ্র জাগরণের কথা, সেই শূদ্র জাগরণের এখনো পর্যন্ত কিন্তু কোন রকমের হদিশ কিন্তু পাচ্ছি না। অর্থাৎ একটা খামতি থেকে যাচ্ছে। খামতি কেন থেকে যাচ্ছে এটা যেমন খোঁজা দরকার, এবং ধীরে ধীরে কর্পোরেট মানে রাষ্ট্র ক্রমশ কর্পোরেট রাষ্ট্র হয়ে উঠছে। এই যে কর্পোরেট রাষ্ট্র হয়ে ওঠাটা কোথাও না কোথাও একটা মানে হতাশার জায়গা। তাহলে কি যারা চিন্তাকে শান দেবে, অর্থাৎ শিক্ষানে চেতনা, চেতনানে বিপ্লব, এই যে একটা আপ্ত বাক্য রয়েছে, সেই বাক্য প্রয়োগের জায়গায় আমাদের কোথাও খামতি রয়েছে। অর্থাৎ আমরা যারা এই স্বপ্নটা দেখি, আমরা যারা ভগৎ সিং এর চিন্তা ভাবনাকে শ্রদ্ধা করি এবং তার স্বপ্নকে মানে তার স্বপ্নকে আমরা রেকগনাইজ করি, আমাদের চিন্তা আর আমাদের জীবন ধারণ, আমাদের জীবন যে প্রক্রিয়া, আমাদের যে চলার প্রত্যেকটা দিন, সেই দিনের মধ্যে আমার মনে হয় কোথাও একটা পার্থক্য রয়ে গেছে। ফলে আজকে ধীরে ধীরে পাওয়ার, জাত, ধর্ম, সংকীর্ণতা সমস্ত কিছুকে মাধ্যম করে তথ্য প্রযুক্তিকে কাজে দেখি। অর্থাৎ তথ্য প্রযুক্তির মতো একটা বিজ্ঞান বিপ্লবের একটা টুলস, সেটাকে কাজে লাগিয়ে গোড়ামি, রক্ষণশীলতা, জাতপাত এগুলোকে দিয়ে গোটা দেশকে ভেঙে দিতে চাইছে, বিভাজন করতে চাইছে, যে বিভাজনটা ব্রিটিশরাও করত। এই বিভাজনের বিরুদ্ধেই তো ভগৎ সিং ছিলেন অন্যতম আপসীন সৈনিক। সেই বীর সৈনিকের জন্মদিনে আমাদের নতুন করে ভাবনা চিন্তা করতে হবে। আমি একটা দুঃখের কথা বলছি যে 1925 সালে কমিউনিস্ট পার্টি নামক একটা রাজনৈতিক দল গড়ে উঠলো। এই দলেরই তো একটা শাখা সোভিয়েত রাশিয়াতে বিপ্লব ঘটিয়ে দিয়েছিল। অথচ 70 বছরের আমরা 75 বছরের আমাদের ভারতবর্ষের কথা যদি চিন্তা করি, আজকে ভারতবর্ষ জুড়ে কতগুলো সোশ্যালিস্ট পার্টি রয়েছে বলুন তো, কতগুলো কমিউনিস্ট পার্টির শাখা রয়েছে কেন? লক্ষ্য যদি এক হয়ে থাকে তাহলে এতগুলো তো শাখার দরকার হয় না। অর্থাৎ কোথাও না কোথাও ওই লক্ষ্যের আগে আমাদের কোনো কায়েমি স্বার্থ লুকিয়ে আছে। সুতরাং আত্মমূল্যায়নের জায়গা করার সুযোগ সময় এসেছে, এবং সেই সময়টা আজকে থেকেই আমরা প্রয়োগের জায়গায় নিয়ে যেতে পারি বলে আমার মনে হয়। আমি একটু বলবো। আমি যখন আমার বক্তব্যে বলছিলাম যে রাজনৈতিক দল যারা ভগৎ সিং এর এতে আজকে জন্মদিনের একটা রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছিল, আমি কিন্তু স্পেসিফিক্যালি কোনো পলিটিক্যাল পার্টির কথা বলিনি। কিন্তু আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আজকের ডেটে আমাদের ভারতের প্রধানমন্ত্রীও তিনিও আজকে ভগৎ সিংকে তিনি শ্রদ্ধা নিবেদন করছিলেন। ভগৎ সিং এর কথা বলছেন, আম্বেদকরের কথা বলছেন, গান্ধীজির কথা বলছেন। তখন আমার হাসি পায়। হ্যাঁ, একটু আগে আমাদের অ্যাডভোকেট সাহেব বলছিলেন যে সারা পাঞ্জাবে এবং দিল্লিতে সমস্ত কাগজ জুড়ে ভগৎ সিং এর অ্যাডভার্টাইজমেন্ট। আমি বলবো এটা তো খুব ভালো, খুব ইতিবাচক। আজকে আমরা দীনদয়াল উপাধ্যায়ের নাম এই অ্যাডভার্টাইজের মাধ্যমে শুনলাম। হ্যাঁ, আমরা জানতাম না তিনি কে, তিনি আরএসএস এর কেউ, তাকে আজকে দেশের মানে তিনি নাকি বিরাট রূপকার অফ ভারতবর্ষ এরকম একটা চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আজকে ভারত একটা রাজ্যের একটা সরকার, দুটো রাজ্যের সরকার, তারা আজকে ভগৎ সিং আর আম্বেদকরের ছবি তারা রাখছে। এটা তো একটা ইতিবাচক দিক, এটা একটা ভালো দিক। তারা রাইট উইং না লেফট উইং আমার জানার দরকার নেই, কারণ লেফট উইং যারা ছিলেন আমাদের এখানে 34 বছর বামফ্রন্টের শাসনে আমি কোনোদিন ভগৎ সিংকে নিয়ে কোনো চর্চা হতে দেখিনি। আমি কোনোদিন ভগৎ সিং এর জন্মবার্ষিকীতে কোনো একটা পেপারে বা কোনো কোথাও কিছু দেখিনি। আজকে যদি তারা সেটা প্রচার করছে, আমি তো বলবো যে এটা তারা অত্যন্ত ভালো কাজ করছে, কারণ এইভাবে তো জনে জনে ঘরে ঘরে ভগৎ সিং এর নামটা তো পৌঁছাচ্ছে। মানুষ তো অন্তত দেখছে যে হ্যাঁ আজকে ভগৎ সিং এর সম্পর্কে তো তাদের জানার আগ্রহটা বাড়ছে। তাই এখানে আমি পার্টিকুলার কোনো আন্দোলন বা পার্টিকুলার কোনো পার্টির উত্থান বা তাদের পক্ষে বিপক্ষে কোনো কথা বলবো না, কিন্তু যেহেতু প্রসঙ্গটা উঠলো আমি আমার ব্যক্তিগত মত জানালাম যে আমি কিন্তু এইটাকে ইতিবাচক হিসেবেই দেখি। ধন্যবাদ। ঠিক আছে মলয়দা, বলছি যে যেভাবে দেশের মধ্যে সাম্প্রদায়িকতা, হিংসা, ভেদাভেদ, মেরুকরণের রাজনীতি চলছে, ভগৎ সিং কিংবা আরো যে সমস্ত মানুষ যারা দেশের জন্য শহীদ হয়েছিলেন
তারা কি এই ভারতবর্ষ চেয়েছিলেন? এই কথাটা আমার মনে পড়ছিল আসলে আজিজুল বিশ্বাস যখন বলছিলেন যে কাদের হাতে ক্ষমতা দিয়ে গেছে ব্রিটিশরা, সেই কন্টিনিউয়েশনই তো চলছে। তো শুধু সেখানটাতে আসলে তো আজকে আমরা আটকে নেই। সেই সময়েই দাঁড়িয়ে 1922 সালে ধরুন যে পৃথিবীতে প্রথম ফ্যাসিবাদ এসছিল, মুসোলিনির ক্ষমতায় এসছিল 1922 সালে, সেই হিসাবে ধরে 2022-এ 100 বছর পূর্ণ হয়ে গেল। আর সেই সময়ে 20-এর দশকে এখানকার একটা শক্তি আরএসএস এর মতন, যেটা পরবর্তীতে আরএসএস হবে, সেই মুঞ্জে সেই সময় গিয়ে মুসোলিনির সাথে দেখা করে সেই সময় ওখানে ফ্যাসিস্টদের কাছ থেকে শিখে এসে এখানকার ভারতবর্ষের যে নৃশংস নির্মম যে মনুবাদী যে প্রথা দীর্ঘদিনের পুরনো, তার সাথে দুটোকে মিলিয়ে সে তার কিন্তু একটা বিষাক্ত প্রচার দীর্ঘদিন ধরে চালিয়ে এসে আজকে কর্পোরেটদের সহযোগিতায় তার সে কিন্তু ক্ষমতায় এসেছে। ফলত ওই কন্টিনিউয়েশনের জায়গাতেও শুধু নেই, তার থেকে একটা বড় জায়গায় চলে গেছে, যেখানটাতে শুধুমাত্র জাতপাত ছোটখাটো বিভাজনের জায়গায় আটকে নেই। আজকে প্রকাশ্যে একটা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে প্রকাশ্যেই জনসভা করে হুমকি দেওয়া যাচ্ছে, হুমকি দিতে পারছে, যে গণহত্যা করার হুমকি দিতে পারছে, গণধর্ষণ করার হুমকি দিতে পারছে, এবং তাদের বিরুদ্ধে কোন রকম কোনো ব্যবস্থাপনা নেওয়ার মতন ক্ষমতা বা ব্যবস্থাপনা নেওয়ার মতন কোনো ইচ্ছা সরকারের নেই। এবং দেখা যাচ্ছে যে তাদেরকে বিভিন্ন রকম ভাবে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। দেখে মনে হচ্ছে যে তাদের জন্য দেশে কোনো আইন কানুনই নেই, দেশে কোনো সংবিধানের কোনো কিছু তাদের জন্য লাগুই হতে পারে না। উল্টো দিকে আমরা গত 2-3 দিন ধরে দেখছি যে কিরকম ভাবে একটা সেকশনকে টেরোরাইজ করবার জন্য, সন্ত্রস্ত করবার জন্য একটা গোটা দেশ জুড়ে সুপরিকল্পিত ভাবে কিরকম ভাবে এনআইএর অভিযান চললো। এবং শেষ পর্যন্ত এনআইএ অভিযান যখন চলছে তখনও পর্যন্ত তো এই দলটা ব্যান্ড হয়নি, তারপরে তাকে আজকে সকালবেলা ব্যান্ড করে দেওয়া হলো, এবং তার সাথে আরো 8টা সংগঠনকে, সংযুক্ত সংগঠনকে ব্যান করে দেওয়া হলো। জামিয়া মিলিয়াতে, জামিয়া কলোনিতে সেখানটাতে 144 ধারা লাগু করে দেওয়া হয়েছে, 1 মাসের জন্য আধা সেনা পাঠানো হলো। তো এটা করছে যারা, যে সংগঠনগুলো, আরএসএস সংগঠনটা এটা 100 বছর ধরে এটা দেশকে ফ্যাসিবাদ এখানটাতে গিয়ে পৌঁছেছে, যেখানটাতে একদিকে রাষ্ট্রীয় হামলা আর একদিকে অরাষ্ট্রীয় বাহিনীর একই হামলা, এই ইউফোরিয়া, এই উল্লাস, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ চালিয়ে উল্লাসের এই পরিবেশ, এই জায়গাতে এসে আমরা পৌঁছেছি। সেখানটাতে শুধু আটকে নেই যে তার হাতে পাস করে দিল। ফলত এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় ওই ন্যারো জায়গাতে, সংকীর্ণ জায়গাতে আমার মনে হয় ভগৎ সিংকে আটকে রাখারও কোনো দরকার নেই। কারণ লেনিন যখন বিপ্লব করছেন তার দেশের একটা সিচুয়েশনের মধ্যে তিনি বিপ্লব করছেন, ভগৎ সিং এর সময়ে একই সাথে তাকে সমাজ বিপ্লবের কথা ভাবতে হচ্ছে, কমিউনিস্ট বিপ্লবের কথা ভাবতে হচ্ছে, একই সাথে তাকে দেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করে স্বাধীন শাসন কায়েম করবার কথা বলতে হচ্ছে, অর্থাৎ জাতীয় মুক্তি সংগ্রাম এবং একই সাথে সমাজ বিপ্লবের কথা তাকে বলতে হচ্ছে। ফলত তিনি শুধুমাত্র যে কমিউনিস্টদের আইডল এটুকু আমার মনে হয় না, গোটা ভারতবর্ষে কমিউনিস্টদের আইডল তো বটে, একই সাথে তিনি ভারতবর্ষের মুক্তি সংগ্রামের, জাতীয় মুক্তি সংগ্রামের বিভিন্ন ধরনের। আজিজুল সাহেব, আমি একটা কথা আপনার কাছ থেকে জেনে নিতে চাইছি, সেটা হচ্ছে যে স্বাধীনতা সংগ্রামীরা কি হিন্দু মুসলমান ভেদাভেদ করে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন, নাকি দেশটাকেই প্রাধান্য দিয়েছিলেন? খুব সংক্ষিপ্ত ভাবে একদম একটু রিপিট করবেন প্লিজ। বলছি যে ভগৎ সিং হোক কিংবা অন্য স্বাধীনতা সংগ্রামীরা কি হিন্দু মুসলমান ভেদাভেদ করে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন? আজকে যেটা রাজনীতি হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে ভগৎ সিং এর চিন্তা ভাবনাটা অতি সংক্ষিপ্ত। হ্যাঁ, দেখুন, বিষয়টা খুব সংবেদনশীল বিষয়। কারণ দেশটা কেন ভাগ হলো সাম্প্রদায়িকতার ভিত্তিতে, সেই রূপটা খুঁজতে গেলে কিন্তু বিভিন্ন দিকগুলো কিন্তু উঠে আসবে। তাতে করে যদি তাহলে সেক্ষেত্রে আমরা এই ভারতীয় রাজনীতির যে বিবর্তনের ধারাগুলো, অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, মুসলিম লীগের প্রতিষ্ঠা, আরএসএস এর প্রতিষ্ঠা, কমিউনিস্ট দলের প্রতিষ্ঠা, তার সঙ্গে সঙ্গে এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ধারা, সবটাকে জুড়ে একটা কোথাও না কোথাও স্বার্থের বিষয়গুলো রয়েছে। সেটা আমাদেরকে বুঝতে হবে। কারণ আমি এই জিনিসটা বলছি, আলাদা করে হিন্দু মুসলমানের এই যে সংযুক্তি এক নাই, অনেকটা সময় তো আমরা এটাও দেখেছি যে যখন খিলাফত সমস্যাকে কেন্দ্র করে মহাত্মা গান্ধী বললেন যে হিন্দু মুসলমানকে ঐক্যবদ্ধ করার এমন সুযোগ আর 100 বছরেও আসবে না, তিনি অসহযোগ আন্দোলনের ডাক দিলেন। আবার এইটাকেই তো পরবর্তীকালে যারা উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী সেটাকে তারা ব্যবহার করলেন এবং সাম্প্রদায়িক বিভাজনের রাস্তায় তারা গেলেন। ফলে খুব অল্প কথায় বিষয়টাকে মানে পুরোপুরি ভাবে এক্সপ্লেন করা মানে আমার পক্ষে ব্যক্তিগতভাবে কঠিন, কারণ এর পরিসর, এর ব্যাপ্তি অনেক বেশি, অনেক বেশি আছে। বরং যেটা একবারে এক কথায় বলতে গেলে, তারা এই ধরনের কোনো ভেদাভেদ করে বিপ্লবীরা এই কাজটাতে এগোয়নি,
বা স্বাধীনতা সংগ্রামীরা ভাবতেন আমি একটু বলি, স্বাধীনতা আন্দোলনের টোটাল ব্যাটনটা তো শুধু মানে বিপ্লবীদের হাতে ছিল না, এটা তো আমাদের মানতে হবে। একদম মেইন স্ট্রিম স্বাধীনতা আন্দোলন বলতে যেটা বোঝায় সেটা তো আমাদের কার্যত স্বীকার করেই নিতে হবে যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে গণ আন্দোলনের ধারা, জাতীয়তাবাদী আন্দোলনের ধারা, এটাই কোনো না কোনো ভাবে প্যাট্রোনাইজ হয়েছে কোনো না কোনো ভাবে বিভিন্ন জায়গা থেকে। ফলে যেগুলোকে ইতিহাসে পড়ানো হয় না, বিশেষ করে যেগুলো আমরা যে সমাজতান্ত্রিক ধারার যে আন্দোলনগুলো, সেই জায়গাগুলো কোথাও কোথাও আমার মনে হয় এই যে বিশেষ করে ধর্মীয় যে বিভাজন, সেই বিভাজনের বিরুদ্ধে গড়ে ওঠার একটা সমস্ত রকমের কিন্তু রসদ সেগুলোর মধ্যে ছিল, বিশেষ করে সমাজবাদী আন্দোলন। সেই জায়গাগুলো আমার মনে হয় নতুন করে আরো আলোকপাত করার দরকার আছে বলে আমি মনে হয়। আচ্ছা রূপাদি, যে কথাটা আপনি বললেন যে মানে নরমপন্থী আন্দোলন হোক কিংবা চরমপন্থী হোক, একজন আরেকজনের বিরুদ্ধে তো কেউ ছিল না। এবং আপনি একটা কথা বলেছেন যে যদি ভগৎ সিং বেঁচে থাকতো, এবং অনেকেই আজকে একবারে নাম ধরেই বলি, বিজেপির আইটি সেল থেকে প্রচার করা হয় গান্ধীজি চাইলেই নাকি ভগৎ সিংকে ছেড়ে দেওয়া হতো, কিন্তু তিনি তা চাননি, এই কথা বলা হয়। তো এইটার উপরে কিছু বলবেন একবারে সংক্ষিপ্ত? কারণ আমরা এই বিষয়ে সঠিক তথ্য তো আমাদের কাছে নেই। আমরাও যতটুকু জেনেছি এদিক ওদিক থেকেই যে গান্ধীজি চাইলে, গান্ধীজি চেষ্টা করলে হয়তো তার এই ফাঁসিটা আটকানো যেত। হ্যাঁ, কিন্তু সেইটার সম্পর্কে যেহেতু সঠিক তথ্য জানা নেই, সেটা নিয়ে না বলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পরবর্তীতে কংগ্রেস গভর্নমেন্ট ভারতবর্ষে ছিল এবং বিভিন্ন রাজ্যে ছিল। সেইখানে দাঁড়িয়ে ভগৎ সিং তো তিনি তো চলে গেলেন, ভগৎ সিং তার বিচারধারা যেটা রেখে গিয়েছিলেন, যে বিখ্যাত তার যে উক্তি যে আমি একটা মানুষকে মেরে ফেলা যায় কিন্তু তার বিচারধারাকে মেরে ফেলা যায় না, সেই বিচারধারা নিয়ে ৭৫ বছরে কোথাও কি দেখেছেন কোন কংগ্রেস সরকার, বিজেপি সরকার, তারা কেউ আজ অব্দি এই বিষয়গুলো নিয়ে কোন রকম আলোচনা, কোন রকম মূল্যায়ন বা ভগৎ সিং এর দেখানো পথে ভারতবর্ষটাকে সেই দিকে নিয়ে যাবার কোন চেষ্টা কেউ এরা করেছে? কেউ করেনি। অতএব শুধু তাকে তার ফাঁসি আটকানোর চেষ্টা তো করেইনি, পরবর্তীতে তার বিচারধারাটাও যাতে প্রচার না হয়, চারিদিকে তার প্রসার না হয়, সেই চেষ্টাও তারা করেছে। আমি এখানে একটু ব্যাপারটাকে পরিষ্কার করে দিই যে গান্ধীজি এবং ভগৎ সিং দুই মতাদর্শে বিশ্বাসী ছিলেন, এবং দুটো বিষয়কেই কিন্তু আমি নরমপন্থী বা চরমপন্থী যারা আন্দোলন করছিলেন তাকে ইগনোর করা যাবে না। স্বাধীনতায় উভয়ের সমান ভূমিকা রয়েছে। ভগৎ সিং এর যখন ফাঁসি হয়ে যায়, এই ভগৎ সিংকে নিয়ে কিন্তু নেতাজির একটা সঠিক মন্তব্য রয়েছে, নেহেরুর মন্তব্য রয়েছে, এবং গান্ধীজি ডারউইনের কাছে গেছিলেন যে ভগৎ সিংকে যাতে ফাঁসি না দেওয়া হয়। তিনি প্রস্তাব দিয়েছিলেন যে প্রয়োজন হলে আপনারা তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিন, কিন্তু ফাঁসি অন্তত পক্ষে দেবেন না। তো এর থেকে গান্ধীজি, যেহেতু বলা হচ্ছে গান্ধীজি ভগৎ সিং এর সঙ্গে দেখা করতে যায়নি, যারা বলছে তাদের পূর্বজরা কে গেছিল, গান্ধীজি তো ডারউইনের কাছে গেছিলেন, গিয়ে বলেছিলেন যে তাকে ফাঁসির পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। কিন্তু এই কথাগুলো আজকে বলা হচ্ছে না, উল্টে এই ধরনের একটা অপপ্রচার করা হচ্ছে। বরং স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে যারা আদালতে সাক্ষী দিয়েছিল তারাই এই সমস্ত অভিযোগ তুলছে। মলয়দা, আজকের দিনে সবাই বলি দেশের মধ্যে আরো ভগৎ সিং, আরো ক্ষুদিরাম, আরো বিনয় বাদল দীনেশ দরকার, কিন্তু সবাই বলে আমার ছেলের কেরিয়ার যাতে ঠিক থাকে, অন্যের বাড়িতে ভগৎ সিং জন্ম নিক। এই মানসিকতায় কি দেশকে দুর্নীতির চরম শিখরে পৌঁছে দেয়নি? আপনি কি বলেন? এটা একদম ট্রিভিয়াল কথা। মানুষ তার সন্তানের জন্য ভালো চাইবে, এটা স্বাভাবিক, এবং বহু এরকম উদাহরণ আছে যে তার সন্তানরা যখন এই ধরনের প্রাণ দিয়েছে তখন মায়েরাও এগিয়ে এসছে, মায়েরাও সেই সন্তানের বীরত্ব বলেছে যে এক সন্তান আমার গেছে, আমি আরো হাজারো সন্তান, লাখো সন্তান পেয়েছি। ফলে তো খুব ওইভাবে ট্রিভিয়ালাইজ করা উচিত নয়। তবে প্রাণ দেওয়া বলুন বা এই আত্মত্যাগের কথা বলুন, সেটা তো একটা বাধ্যবাধকতার জায়গাতে আমরা আজকে এসে পড়েছি। যদি সত্যি আমাদের ভারতবর্ষকে একটা জায়গায় চালিত করতে হয়, একটা গণতান্ত্রিক, সত্যিকার একটা গণতান্ত্রিক ভারতবর্ষ, শক্তিশালী ভারতবর্ষ, ভেতর থেকে যেটা শক্তিশালী, এরকম একটা ভারতবর্ষ তৈরি করতে হয়, তাহলে আগামী দিনে একটা বড় লড়াইয়ের মধ্যে আমরা আছি। যাদের
আমাদেরকে অনেক কিছু ত্যাগ করে প্রত্যেকে যে যেখানে আছি সেখান থেকে আরো একটা ধাপ এগোতে হবে। এবং ভগৎ সিং সেটার ক্ষেত্রে একটা বড় আলোকবর্তিকা, সমস্ত ক্ষেত্রে কমিউনিস্টদের ক্ষেত্রেও যে ভুল ভ্রান্তির কথা আজিজুল বিশ্বাস বলছি না, সেই আত্মসমালোচনা বা আত্ম আলোচনার জায়গাতে যদি পৌঁছাতে হয়, ভগৎ সিং একটা বড় আলোকবর্তিকা। ওটা ভারতবর্ষে সমস্ত গণতান্ত্রিক শক্তির ভগৎ সিংকে ঊর্ধ্বে তুলে ধরার অধিকার আছে। শুধুমাত্র একটা শক্তি, যে শক্তিটা আজকে ক্ষমতায় বসে আছে, বিজেপি আরএসএস, যারা স্বাধীনতার সাথে গদ্দারি করেছে, ভগৎ সিংয়ের স্বপ্নের সাথে গদ্দারি করেছে, তাদের এই অধিকার নেই। এবং উল্টো দিক থেকে যারাই ভগৎ সিংকে ঊর্ধ্বে তুলে ধরবে তাদের অবশ্য দায়িত্ব কর্তব্য এটাই যে প্রাণ দিয়ে হলেও, ভগৎ সিং এর মতন প্রাণ দিয়ে হলেও এই শক্তিটার বিরুদ্ধে, আরএসএস বিজেপির মতন শক্তির বিরুদ্ধে তাদেরকে লড়াই করতে হবে গণতান্ত্রিক করণের পথ। ধন্যবাদ। আমাদের সময় একবারে ফুরিয়ে এসে আলোচনায় আমরা আমাদের এনডিটিভির পক্ষ থেকে শহীদ আজম ভগৎ সিং এর প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। তার সঙ্গে এই আশা রাখলাম নতুন প্রজন্ম ভগৎ সিং পড়বেন, জানবেন, ভগৎ সিং এর চিন্তাকে, তার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, দেশকে বাঁচাবার জন্য, সংবিধানকে বাঁচাবার জন্য এগিয়ে আসবেন, এই কামনাই করি। আমাদের সময় ফুরিয়ে এসেছে। আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করুন। অনুষ্ঠান শেষ করার আগে সমস্ত অতিথি, দর্শক, শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন। শুভ রাত্রি।